আজকে অর্থাৎ কিছুক্ষণ আগে নতুন করে অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। সেগুলোকে আপাতত খুব একটা পাত্তা দিচ্ছেন না বিশ্বের শক্তিধর অর্থনীতির দেশ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তবে দেশের ভিতরে তার সিদ্ধান্তগুলো এর মধ্যেই খর্ব করতে শুরু করেছেন বিভিন্ন ফেডারেল আদালত। তাই আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লিখেছেন, নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণের অনুমতি নেই বিচারকদের। ট্রাম্পের কাউন্সিলর এলিনা হাবা বলছেন, দেশে কিছু অযোগ্য বিচারক আছেন। এদিকে নাগরিকদের সংবেদনশীল তথ্যে ডোজের প্রবেশাধিকারে বাধার আদেশ দেয়া বিচারকের অভিশংসন চেয়েছেন ইলন মাস্ক। এদিকে আমেরিকার গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্যালেস্তানিয়ানরা সেখানে আর ফিরে যেতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্যালেস্তাইনের বাসিন্দাদের জন্য গাজা থেকে কিছুটা দূরে নিরাপদ আবাসন গড়ে তোলা হবে, আর গাজা হবে একটি আধুনিক রিয়েল এস্টেট প্রকল্প। তেহরানে এক জনসভায় হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া বলেছেন, ট্রাম্পের গাজা দখল ও পুনর্নির্মাণের পরিকল্পনা তারা মানবেন না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে আগামী শনিবার 3 জিম্মির মুক্তি স্থগিত করেছে হামাস। সব মিলে এইসব অস্থিরতার মধ্যে বেশ আয়েশি মুডে আছেন ট্রাম্প। দেশের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে সুপার বোলের আসরে উপস্থিত থেকে ইতিহাস করেছেন তিনি। এর পিছনে অবশ্য কারণও আছে। সিবিএস এর একটি জরিপ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে গত কয়েকদিনে বেশ বেড়েছে প্রেসিডেন্টের জনপ্রিয়তা। তার কাজগুলোকে সমর্থন করছেন দেশের মানুষ। জরিপটা আমরা একটু দেখে নিতে চাই। সিবিএস এর এই জরিপটাতে আমরা দেখছিলাম যে এমনকি প্রথম মেয়াদে চেয়েও দ্বিতীয় মেয়াদে এবার প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা বেড়েছে। এসব বিষয়ের বিশ্লেষণ খুঁজবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা প্রেসিডেন্টের ব্যাপারে সিবিএস যে জরিপটি করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন দেশের মানুষ মনে করছে, অর্থাৎ জরিপে অংশগ্রহণকারীরা মনে করছে এখন পর্যন্ত তার 70% তিনি বাস্তবায়নের পথে আছেন। অর্থাৎ তিনি যেমনটি বলেছিলেন তেমনটি তিনি করছেন এবং এটি তার ভোটারদের মধ্যে কিংবা তার সমর্থকদের মধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা জাগাচ্ছে। এমনকি এটিও দেখছিলাম যে ডিপোর্টেশনের বিষয়ে জরিপে অংশগ্রহণকারী 59% তারাও মনে করছেন যে তিনি সঠিক পথে আছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজগুলোতে অনেকে ভাবছিলেন যে তার জনপ্রিয়তা কমবে, বিশেষ করে ডেমোক্রেটরা অনেকে আশাবাদী মিড টার্ম ইলেকশনে তারা ভালো একটা ফলাফল করবেন এবং কংগ্রেসে তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা আবারও ফিরে পাবেন, এমনটি তারা ভাবছিলেন। কিন্তু জরিপ বলছে ভিন্ন কথা। আমি একটু আপনার কাছে বিশ্লেষণ শুনবো যে তার গত 21 দিন কিংবা 20 দিন বলা যায়, 20 দিনের এই কর্মসূচিগুলো নিয়ে আপনার কাছে তাকে আপনি আসলে কতটা এগিয়ে রাখবেন জনপ্রিয়তার দিক থেকে, কিংবা কতটা ইতিবাচক নেতিবাচক কাজ তিনি করছেন? আমি তো এগিয়ে রাখার কেউ না, জনমত জরিপে তিনি এগিয়ে আছেন অধিকাংশ ক্ষেত্রে। একমাত্র ট্যারিফের বাণিজ্য শুল্ক আরোপের ব্যাপারে চীনের ক্ষেত্রে বেশিরভাগ লোক তার নীতি সমর্থন করছে, কিন্তু মেক্সিকো, কানাডা এবং ইউরোপের ক্ষেত্রে বেশিরভাগ লোক সেটা বিরোধিতা করছে, যে অত্যধিক অতিরিক্ত কর আরোপের, শুল্ক আরোপের, আমদানি শুল্ক আরোপের কথা। ওই 3 দেশের ক্ষেত্রে যে যাদের ওপিনিয়ন নেওয়া হয়েছে তারা সেটা বেশিরভাগ লোক তার বিরোধী, আর অন্যান্য সব ক্ষেত্রে তার পক্ষে জনমত স্ট্রং। ডেমোক্রেটরা অবশ্য, ডেমোক্রেটদের মধ্যে তার সমর্থনের হার অবশ্যই কম, একটা মাত্র ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে। অন্যান্য ক্ষেত্রে ডেমোক্রেট রিপাবলিকান এটা আলাদা করে চিহ্নিত করা হয়নি। একটা কথা, আর আপনি যে প্রশ্ন করেছেন মধ্যবর্তী নির্বাচন, সে অনেক দূরে, ইতিমধ্যে অনেক কিছু ঘটতে পারে। জনমত জরিপে জনমতের ক্ষেত্রে তার সমর্থন আরো বাড়তে পারে, অনেক কমে যেতে পারে, ফলে সেটা এত আগে থেকে বলা যায় না। তিনি ক্ষমতা নিয়েছেন এখন 2 সপ্তাহই হয়নি, 20 তারিখে ক্ষমতা নিয়েছেন, তো মাত্র সপ্তাহ 2 মতো হচ্ছে।
এতে মাত্র, অথচ নির্বাচন হবে আগামী এখন হচ্ছে 25 সাল, 26 সালের নভেম্বর মাসে নির্বাচন হবে, ফলে এখনো অনেক দেরি আছে। এই তো জনমত জরিপের ক্ষেত্রে এটা একটা ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে ট্রাম্প যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সেটার মানে অনেক বিভিন্ন দিক আছে। একটা হচ্ছে তিনি সরকার কর্মকর্তা, ফেডারেল সরকার সমস্ত কর্মচারীকে বলছেন তোমরা রিজাইন করো, সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে বেতন দিয়ে দেওয়া হবে, তোমরা রিজাইন করলে সুযোগ পাবে। এই ধরনের অনেক কথা উনি ইউএসএইড যে প্রতিষ্ঠান সেটাকে বন্ধ করে দিচ্ছেন, স্টেট ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছেন, সেটা লিটারালি বন্ধ হয়ে গেছে। ফলে এই ধরনের নানা সব কাজকর্ম করছেন তিনি, যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আইন বা আদালতে। এবং আদালতে চ্যালেঞ্জের ক্ষেত্রে আবার একটা নতুন কথা আপনি যেটা উল্লেখ করেছেন, তার ভাইস প্রেসিডেন্ট যে ডিফেন্স বলেছেন, প্রেসিডেন্ট তার মানে পদাধিকার বলে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা তিনি প্রয়োগ করলে এক্সিকিউটিভ অথরিটি, সেক্ষেত্রে আদালত কোশ্চেন করার আদালতের অধিকার নেই। এই যে বারবার বিভিন্ন আদালত পজ দিচ্ছে, ইনজাংশন জারি করছে, এটা তারা অধিকার বহির্ভূত ভাবে বেআইনি ভাবে কাজ করছে। এবং জাজদের উপরে অন্যান্য ব্যক্তিরা কয়েকজন আক্রমণ করছে, মানে আক্রমণ ফিজিক্যাল না, বক্তব্য দ্বারা আক্রমণ করছে, আক্রমণাত্মক বক্তব্য রাখছে, এটা একটা ঠিক। ফলে এখানে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ যাচ্ছে বলে কোনো কোনো মহল ধারণা করছেন। এখন কেউ কেউ মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আদালতের অনেক নিষেধাজ্ঞা, অনেক পজের অর্ডার তিনি অগ্রাহ্য করতে পারেন। তো অগ্রাহ্য করলে তখন সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে, এবং সুপ্রিম কোর্টে গড়ালে সেখানে 6-3 মেজরিটি আছে, কনজারভেটিভরা তার পক্ষে অন্তত পক্ষে 5 জন তার পক্ষে ভোট দিতে পারেন, এটা ধারণা করা হচ্ছে। চিফ জাস্টিস এবং জাস্টিস এমি কমি বেরেট তারা সম্ভবত মাঝামাঝি ধরনের একটা অবস্থান নিতে পারেন, বিশেষ করে জাস্টিস বেরেট। চিফ জাস্টিস হয়তো গতবার এই প্রেসিডেন্টের আনলিমিটেড অথরিটি আছে এই ধরনের একটা মানে তারা জাজমেন্ট দিয়েছিলেন, সেটা চিফ জাস্টিস ওই পক্ষে ছিলেন একমাত্র এমি কমি বেরেট, তিনি কিছুটা মানে কম সেই ক্ষেত্রে সমর্থন দিয়েছিলেন, ফলে ওই পর্যন্ত যেতে পারে। কিন্তু এই দেশের ইতিহাসে মানে এর আগে 2 জন প্রেসিডেন্ট অন্তত মানে কোর্টের রায় উপেক্ষা করার চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট জেফারসন, থার্ড প্রেসিডেন্ট, এবং পরবর্তীতে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। অ্যান্ড্রু জ্যাকসনেরটা অনেক বেশি নগ্নভাবে হয়েছিল, প্রেসিডেন্ট জেফারসনেরটা টেকনিক্যাল, এবং তার পক্ষে অবশ্য রায় দিয়েছিলেন চিফ জাস্টিস জন মার্শাল। ফলে মানে এমন না যে ট্রাম্প যেটা করছেন এইটা একেবারে মানে নজিরবিহীন একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে যাচ্ছে বলার পরও ক্রাইসিস না হতে পারে, দেখা যাক কোন দিকে যায়। জি, আমরা একটু প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে শুনবো জরিপের বিষয়ে। সৈয়দ মাহমুদুল্লাহ তিনি বিশ্লেষণ করেছেন ইলন মাস্কের বিষয়টি কিছুটা বাদ গেছে, ইলন মাস্কের ব্যাপারেও জরিপ হয়েছে, অর্থাৎ তিনি আসলে কি এমন উলটপালট করে ফেলবেন, কিংবা তাকে যে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি বলা হচ্ছে তার ব্যাপারে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। তাকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি অনেক বেশি ক্ষমতা দিয়েছেন, এবং ব্যক্তিগত তথ্য বিশেষ করে ডোজ যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সেখানে ট্রেজারি ডিপার্টমেন্টে যে ব্যক্তিগত তথ্যের উপরও তারা হস্তক্ষেপ করছিল, আদালতে নিষেধাজ্ঞা এসেছে। ইলন মাস্কের প্রতিক্রিয়াও দেখছিলাম আমরা যে তিনি বলছেন ওই বিচারককে অভিশংসন করা উচিত, ইমপিচমেন্টে নেওয়া উচিত, অর্থাৎ তিনি বেশ খেপেছেন, কিন্তু তার ব্যাপক ক্ষমতা আছে, সেটিও জরিপের মধ্যে উঠে এসেছে যে রিপাবলিকানরা অনেকে আস্থা রাখলো, ডেমোক্রেটরা একদম তার উপর আস্থা রাখতে পারছে না। একই সঙ্গে যদি আপনি যোগ করতে চান সেটি হলো যে এখন পর্যন্ত সৈয়দ মাহমুদুল্লাহ যে বিষয়টির অবতারণা করেছেন, প্রায় 3 ডজন বিচারকরা, অর্থাৎ প্রেসিডেন্টের নির্বাহী আদেশ 3 ডজন বার আদালতে সেটি চ্যালেঞ্জ হয়েছে, এবং অনেকগুলো বিশেষ স্থগিতাদেশ এসেছে আমরা জানি। কিন্তু শেষ পর্যন্ত এই বিচার ব্যবস্থাপনার উপর যে চাপটা তৈরি হচ্ছে, তাদেরকে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, তাদের উপর যে মানসিক চাপ তৈরি করা হচ্ছে, অযোগ্য বিচারক বলা হচ্ছে, সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ চন্দ্রবাবু, এবং শুভেচ্ছা শ্রদ্ধেয় আমাদের সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। আসলে দেখুন, আমি একটু শুরু করতে চাই, পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট
they elect. I all the time, talk about this. President Trump এই পর্যন্ত 3 সপ্তাহ হোক বা যাই হোক বেশি হোক, he has not done or he is not doing anything that he did not actually mention in his party platform. ইলেকশনের আগে কিন্তু সে বলেছে সেগুলো করবেন এবং করবে। এবং দিস ইজ, আমরা আরো জানি যে হানিমুন পিরিয়ড, ইউজুয়ালি যখনই আপনার একজন প্রেসিডেন্ট ইলেক্টেড হয়, প্রথম বিশেষ করে 5-6 মাস আপনার হাইয়েস্ট লেভেলে থাকে তাদের অ্যাপ্রুভাল রেটিং, and he is not an exception to that. মানে হানিমুন পিরিয়ড যেটাকে বলা হয়, অনেকটা হানিমুন পিরিয়ড কাটান তারা। And he is doing very well in that. তো তাকে কিন্তু এখনো পর্যন্ত জনগণ যারা ভোট দিয়েছে ব্লেম করার মতো কিছু নাই, কান্নাকাটি করার মতো কিছু নাই। He said it, he was going to do it. এক্সিকিউটিভ পাওয়ারের ব্যাপারে যেটা মাইক পেন্স বলেছেন যে এটা কোনো ইখতিয়ার নাই যে আপনার জুডিশিয়ারি এর এগেইনস্ট প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে কিছু করা, আই থিংক দ্যাট ইজ অলসো ট্রু as far my knowledge goes. তো আমি 3টা ব্যাপার নিয়ে একটু কথা বলবো আপনার প্রশ্নের উত্তরে। ফার্স্ট, ইমিগ্রেশন। দেখুন, ইমিগ্রেশনে আমরা কিন্তু আমি অনেকেই যারা বিশেষ করে কনসাস সিটিজেন এবং যারা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা কেউ কিন্তু ইলিগাল ইমিগ্রেন্ট পছন্দ করি না। বাট দ্য ওয়ে দে আর হ্যান্ডেলিং, গভর্নমেন্ট এফিসিয়েন্সি বলেন বা যেটাই বলেন, তারা যেভাবে হ্যান্ডেল করছে তারা, that is what is a terrible thing. That's what I think people actually raising the concern. Think about how they send the immigrant to Colombia, how they send the immigrant to Brazil, how they send the immigration lastly তার বড় ভাই বা বন্ধু বলে যাকে মোদি, সেখানেও কিভাবে আপনার হ্যান্ডকাপ দিয়ে, শ্যাকল দিয়ে, আর্মি প্লেন দিয়ে। আমার মনে হয় এগুলো ওয়ে টু ফার। এবং একটা মানুষকে এদেশেই বলে সব সময় যে মানবাধিকারের দেশ, এই মানবাধিকার সামাজিক ন্যায় বিচারের দেশ বলে, কিন্তু দিস ইজ হোয়াট উই সি। এটা হচ্ছে এখন একটা বিরাট ব্যাপার যে মানুষ প্রশ্ন তুলবে আমেরিকার যে মানবাধিকারের যে ফেরিওয়ালা কি করছে। সেকেন্ড হচ্ছে ট্যারিফ এন্ড প্রাইস হাইকিং। আমি সবাই ফিল করছি বাজারে গেলে প্রাইস হাইকিং কোন পর্যায়ে যাচ্ছে, জিনিসপত্রের ডিমের দাম দেখলেন, দিস ওয়ে দ্যাট ওয়ে দে আর ট্রাইং টু কভার ইট। অলসো এট দ্য সেম টাইম 3 সপ্তাহ আসলে তার প্রেসিডেন্সি, এটাও বোধহয় খুব একটা এত তীব্র আকারে ব্লেম করার মতো কিছু না এই পর্যায়ে। You have to give some time to a new administration. But the concerning thing, the long term যেটা আমরা বুঝি, that's the tariff. আমরা জানি যে এদেশের 3টা সবচেয়ে বড় ব্যবসায়িক যে পার্টনার যাদেরকে বলা হয়, তারা হচ্ছে একটা চায়না, এইদিকে কানাডা, এদিকে মেক্সিকো। These are very vital, এবং not only for that trade and commerce, and also for other things, also immigration, safety, security, world stability, peace. তো এই যে ট্যারিফ গুলো, আপনার ট্যারিফ নিয়ে যে খেলাটা চলছে, যে আমেরিকা যেটা করছে সাথে সাথে কিন্তু তারও করছে, ইট হ্যাজ টু ল্যান্ড সামওয়্যার। এটার তো একটা ইমপ্লিকেশন কোন একটা জায়গায় হবে, and that implication is going to be আমরাই ফেস করব, এবং সেটা হবে জনগণ। সে তো বলছে আমি রেডিক্যাল চেঞ্জ করব, সো ডোন্ট কমপ্লেইন, ওকে? আপনারা তো ল্যান্ডস্লাইড দিয়েছেন ভিক্টোরি। ডজ যেটা করছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যে ইন্টারভেনশন গুলো করছে, যে কোনো ধরনের কোনো কিছু ছাড়া 23 বছর একটা ছেলেকে দেখলাম যে একটা ডিপার্টমেন্টে গিয়ে বা অন্যান্য সে এখন যেগুলো বলছে যেভাবে করবেন, ইমিগ্রেশন বলেন, এডুকেশন বলেন, এভরিওয়্যার, অল সেক্টরস আর কি। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যেন মানি টক্স কাইন্ড অফ থিং। Actually, he may overshadow actually for President Trump, the way he's working. এবং আপনি জানেন এই লোকটা সম্পর্কে কিন্তু কয়েকদিন আগে সে জার্মানির মতো দেশে গিয়ে একটা রাইট উইং পার্টির প্রসেশনে গিয়ে সে বলেছে, উই আর ফোকাসিং টু মাচ অন ফার্স্ট কিলড। কোথায় আপনার হলোকস্টের জন্য যারা কথা বলে তারা কই কিছু তো বলছে না, সব চুপ করে আছে, কারণ তাদের কিন্তু আপনার লং টার্ম প্ল্যান আছে, যেটা হয়তো আপনার পরে আলাপ করবো আর কি, গাজার ব্যাপারে আর কি। এই জন্য ফর দ্য টাইম বিং বৃহৎ স্বার্থে তারা চুপ করে বসে আছেন। সো এই যে এগুলো হচ্ছে অ্যান্টাইসেমিটিক কথা বলা হয়, ওই ইলন মাস্কের ব্যাপারে কিন্তু কোনো কেউ কিছু একটা কথা বলেন নাই। আপনার দেখেন যারা অ্যান্টাইসেমিটিক নিয়ে আইপ্যাক বলেন অমুক বলেন, সেগুলো একটা কথা কিন্তু তারা বলে নাই। সো যাদের অনেকেই কিন্তু আমরা দেখেন সিভিল সার্ভিসকে ডিসমেন্টাল করছে, যেটা আর কি ইউএসএইড কে কি অবস্থায় করেছেন, বা অনেক সিভিল সার্ভেন্ট দেখে অনেকটা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেকের মতো একটা দিয়ে রাখছে, ইদার ইউ গো or we are going to fire. This is also going to create a big
ক্রাইসিস ইন দ্য কান্ট্রি, প্রফেশনালিজম, সিভিল সার্ভেন্টদের যে আপনি তাদের সবচেয়ে বড় কথা যে ব্যুরোক্রেসি is a very good thing as long as you can monitor it, as long as you can handle it, bureaucracy. কারণ এটা ব্যুরোক্রেসি মানে কি একটা সিস্টেমেটিক ভাবে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, ল এন্ড অর্ডার সিচুয়েশন থাকবে, কোঅর্ডিনেশন থাকবে, কোলাবোরেশন থাকবে, প্রফেশনালিজম থাকবে। আমার মনে হয় সেটা একটা বিরাট একটা ডেফিসিয়েন্সি দেখা যাবে, বিকজ অল সিভিল সার্ভেন্ট দেয়ার এন্ড এট দ্য সেম টাইম ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এই যে জাজদের কথা আপনারা বলছেন যেটা আর কি, সো এই যে জাজকে যে বলছে যে ইদার দোজ আর লাইক বলছে ইনএফিশিয়েন্ট, যারা তার বিরোধিতা করছে, এবং এটাও বলছে অনেক অনেক দুর্বল জাজ আছে, we have to swamp, we have to clear the swamp, we have to get rid of them. So what is this saying? এটা কিন্তু আপনি যদি you read between the lines এবং আপনি যদি এটা নিয়ে চিন্তা করে দেখেন, so what are they trying to say? তো মনে হচ্ছে যে এইটা আমার কাছে মনে হয় একটা এমন একটা কন্ট্রোলিং অথরাইটেরিয়ানিজম কাইন্ড অফ দ্য থিংস। আপনি ইউনাইটেড স্টেটসে যেটা আমরা চেক এন্ড ব্যালেন্সের কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, এগুলো সব প্রশ্ন হয়েছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে দিস মাইট হ্যাভ সাম লং টার্ম ইফেক্ট। সেই ইফেক্টটা কিন্তু আপনি জানেন প্রজেক্ট 2025 সেখানে কিন্তু অলরেডি কিন্তু সব মেনশন করা আছে। প্রফেসর এগুলো জানার পরেই কিন্তু আমরা কিন্তু টাইম টু টাইম বলছি, আমরা বিরোধী কেউ না যে ট্রাম্প, তাকে জনগণ ইলেক্ট করছে, তার যথেষ্ট ম্যান্ডেট আছে, সে ক্ষমতায় আসছে, কিন্তু হোয়াট উই আর সিইং, যেটা আমরা দেখছি ভেরি আনইউজুয়াল। এইভাবে কারণ আমরা এত বছরের একটা দেশ বা যে কোনো পৃথিবীর অন্য জায়গায় এই ধরনের আমরা কিন্তু কোনোদিন দেখিও নাই, ইন্ডিকেশন বা দেখাও যাচ্ছে না কোথাও। সো দিস ইজ সামথিং মোর টু এক্সপেক্ট, এবং এটা যেটা হবে মোর আনইনটেন্ডেড, মোর পিপল হয়তো কোনোদিন কল্পনা অর্থাৎ আপনি বলছেন যে মাত্র তো শুরু, হানিমুন পিরিয়ড চলছে, এবং কজ এন্ড ইফেক্টের কথা যদি আমরা বলি, ঘটতে শুরু করেছে, ইফেক্ট গুলো এখনই চলে আসেনি। অর্থাৎ অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে, মানবাধিকারের কি ধরনের প্রভাব পড়বে, গণতন্ত্র কতটা হুমকির মুখে থাকবে, সেগুলো সামনের দিনগুলোতে হয়তো পরিষ্কার হওয়া যাবে যখন প্রভাবগুলো পড়তে থাকবে। এবং প্রভাব পড়ছে। এখানে একটা কথা আমি বলবো, এই লার্জ ইকোনমি গুলো ইমিডিয়েটলি আপনি কিন্তু দেখতে পাবেন না, যেটা আপনি বলছেন যে প্রশ্ন সেটা, এটা আস্তে আস্তে বোঝা যায়, বিকজ দিস ইকোনমিস আর সো স্টেবল, সো ডিপ। এগুলো আপনি ইমিডিয়েটলি বুঝবেন না, কিন্তু লং টার্ম আস্তে আস্তে বুঝবেন, এবং পিপল আর গোইং টু পে দ্য প্রাইস। এবং মাত্র আমরা খবরটা পেয়েছি, সেটা হলো যে সিএনএন খবরটা দিয়েছে যে জাস্টিস ডিপার্টমেন্ট নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে যে ফেডারেল করাপশন কেস ছিল সেটি শেষ পর্যন্ত তারা প্রত্যাহার করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মিত্র যারা তার কাছে যাচ্ছেন, যারা তার নীতিকে সমর্থন জানাচ্ছেন, জাস্টিস ডিপার্টমেন্ট সেখানে ফেডারেল কেস থাকুক, অন্য জায়গায় থাকুক, করাপশনের কেস থাকুক, সেগুলো তুলে নেবে। অর্থাৎ অনেক কিছু ঘটবে, যেটি আমরা হয়তো বলছিলাম। তবে আমরা একটু ফোকাস করতে চাই, গাজার দিকে একটু ফোকাস করতে চাই। এই কারণে ফোকাস করতে চাই কারণ গাজায় সবাই আশাবাদী হয়ে উঠেছিলাম যখনই 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এবং সেকেন্ড টার্ম যুদ্ধবিরতির কার্যকরের সময় ঘনিয়ে আসছে। কিন্তু এখন নতুন করে হামাস বলছে একদিকে যে তারা শনিবার যে জিম্মিদেরকে মুক্তি দেওয়ার কথা সেটি দেবে না, কারণ ইসরায়েল অলরেডি এটি ভায়োলেট করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ফক্স নিউজকে বলছেন যে গাজা থেকে বের করে তাদেরকে আরো ভালো জায়গায় দেওয়া হবে, তাদেরকে ফেরার দরকার নেই, অর্থাৎ ফিরতে দেওয়া হবে না। সৈয়দ মাহমুদুল্লাহ, মানে বিষয়টা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে তাহলে? মানে গাজা নিয়ে তো আমরা আশাবাদী হচ্ছিলাম, আশাবাদের জায়গাটা আসলে কোথায় থাকছে? আমি ব্যক্তিগতভাবে আশাবাদের তো কোনো চিহ্ন কখনো দেখিনি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মানে গাজা আবাসে প্যালেস্টাইনদের পক্ষে অনুকূল পদক্ষেপ নেবেন এরকম মানে কেউ যারা বাস্তববাদী, যারা দীর্ঘদিন থেকে সিচুয়েশন ফলো করেন তারা জান না। তার জামাতা কুশনার কয়েক বছর আগে সেখানে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিলেন ওখানকার লোকজনদেরকে, গাজার লোকজনদেরকে নেগেভ সরিয়ে দিয়ে, নেগেভ ডেজার্টে সরিয়ে দিয়ে এই পুরো এলাকাটা মানে চমৎকার ডেভেলপ করার জন্য। তো রিসোর্ট করা যাবে, একদম সমুদ্রের তীরে রিসোর্ট হবে, খুব চমৎকার। হ্যাঁ, তো সেরকম সেই প্ল্যান মতো তিনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত যে যতবারই বলেছেন, স্পষ্ট বলেছেন যে যুক্তরাষ্ট্র এটার অধিকার নিয়ে নেবে, এটার ওনারশিপ নিয়ে নেবে, মালিকানা নিয়ে নেবে, নিয়ে
এবং ওখানে আবার সর্বশেষ তিনি যেটা বলছেন, গাজা থেকে যে সমস্ত লোকজনকে সরিয়ে অন্যত্র নেওয়া হবে, তাদেরকে ভালো হাউজিং ইত্যাদির ব্যবস্থা করা হবে, তাদেরকে আর কখনো এখানে ফেরত আসতে দেওয়া হবে না। কিন্তু এর আগে নেতানিয়াহুর সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে যখন তিনি মিটিং করেছেন, বেনিয়ামিন খুব খুশি দেখা গিয়েছিল এবং তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত প্ল্যান করছেন আমি তার সাথে একমত। এবং ফলে বলছিলেন যে তিনি কাঠামোর বাইরে চিন্তা করেন, তিনি এত চমৎকার চিন্তা এর আগে কেউ করতে পারেননি, এরকম একটি চিন্তা দিয়েছেন। নেতানিয়াহু প্রশংসা করছিলেন। কিন্তু আসল কথা হচ্ছে কাঠামো কি সেটা নিশ্চয়ই তারা দুজনে প্রাইভেটলি আলাপ করেছেন। এই একটা, এর আগে কুশনার যখন ওই ধরনের প্ল্যান করেছিলেন সেটাও নেতানিয়াহু নিশ্চয়ই জানেন, কুশনারের ফ্যামিলির সাথে তার ভালো যোগাযোগ আছে। ফলে তারা মানে আগে থেকে এই সমস্ত পরিকল্পনা কি কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝা যায়। এখন মাহমুদুল্লাহ ভাই, আমি একটু ইন্টারফেয়ার করবো, সেটা হলো যখন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছিলেন, অর্থাৎ গাজাকে পুনর্গঠন করা হবে, কিন্তু তখন কিন্তু এই কথা বলেননি তিনি যে গাজায় এই গাজাবাসীরা আবার ফিরতে পারবেন না। নতুন করে যোগ হয়েছে ফক্সের নিউজের ইন্টারভিউতে এসে যে গাজাবাসী ফিরতেই পারবে না, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে। ওই শব্দটা, ওই টার্মটা তিনি সেন্টেন্সটা ইউজ করেননি, বাকি তিনি ওনারশিপ নেওয়ার কথা বলে দিয়েছেন। জি, নেতানিয়াহুর সাথে মিটিং এর আগেই যুক্তরাষ্ট্র এটা মালিকানা নিয়ে নেবে, ওনারশিপ নিয়ে নেবে, এটা তিনি বলেছেন। যাই হোক, তো সেটা এখন ওদেরকে আর ফিরতে দেবেন না। এর ভিতরে আবার কয়েকদিন আগে বেনিয়ামিন বলেছে যে সৌদি আরবের ভিতরে প্যালেস্টাইন রাষ্ট্র একটা তারা করতে পারে এদের সবাইকে নিয়ে গিয়ে। সেক্ষেত্রে তিনি কেবল গাজার কথা বলেছেন তা না, আমার মনে হয় পশ্চিম তীরের যে প্যালেস্টাইন তাদেরকে হয়তো মিন করে থাকতে পারে। বলে আমরা তো গাজা গাজা করছি, এখানে ভিতরে কিন্তু প্যালেস্টাইনের ওই পশ্চিম তীরের ব্যাপারটা আসছে বোধহয়, প্ল্যান ওইভাবে চলছে। যাই হোক, তো গাজার ক্ষেত্রে এখন আগামীকাল হোয়াইট হাউসে ওভাল অফিসে জর্ডানের কিং এর সাথে বাদশাহ আব্দুল্লাহর সাথে তার মিটিং আছে, সেখানে তিনি প্রচন্ড চাপ দেবেন। এখন আব্দুল্লাহ সেই চাপ কতটা অগ্রাহ্য করতে পারেন আমি জানি না। তিনি ইতিমধ্যে বলেছেন মিশর এবং জর্ডানকে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক সাহায্য দেয় সেটা তারা দেবে না যদি তার কথা মতো তারা এদেরকে গ্রহণ করতে রাজি না হয়। তো মিশর এবং মানে জর্ডান দুইজনই ওই সাহায্য বন্ধ করে দিলে অন্যান্য আরব দেশ হয়তো সেই সাহায্য তাদেরকে সেই পরিমাণ টাকা দিতে পারবে, কিন্তু সাহায্য না দিলেও ধরা যাক যুক্তরাষ্ট্র ওখান থেকে লোকদেরকে ফিজিক্যালি ধরে ধরে নিয়ে মানে জর্ডানে বা সৌদি আরবের মানে মরুভূমিতে বা নেগেভ ডেজার্টে বা ইজিপ্টের মানে সাইনাই পেনিনসুলাতে ওখানে নিয়ে চলে গেল, এখানে কেউ কি আমরা কল্পনা করতে পারি যে সংশ্লিষ্ট কোনো রাষ্ট্র সামরিকভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করবে বা করার সাহস করবে? যুক্তরাষ্ট্র যদি সেটা করে, ফলে যুক্তরাষ্ট্র সম্ভবত করবে না মাহমুদুল্লাহ ভাই, কারণ তিনি তো বলছিলেন যে আমেরিকান সেনা ব্যবহার করবেন না, সম্ভবত ইসরায়েলকে দিয়ে এটি করাবেন। যাকে দিয়ে করা হোক তাকে, ইসরায়েলের উপরে আক্রমণ করলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র তখন 10 গুণ সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে রক্ষা করে। ফলে কথা একই। যাই হোক, যুক্তরাষ্ট্র যদি চায় তাদেরকে জোর করে অন্য কোথাও পাঠাতে, সেইটা প্রতিহত করার ক্ষমতা আরব দেশের, আরব বিশ্বের কোন রাষ্ট্র আছে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্ল্যান করেছেন তিনি এদেরকে সরিয়ে দেবেন। পশ্চিম তীরের ব্যাপার নিয়েও এখন আমরা চিন্তা করতে পারি, ওইদিকেও প্ল্যান চলছে। এইদিকে সম্ভবত তিনি গ্রিনল্যান্ড মানে দখল করবেন, এটাও আমরা ধরে নিতে পারি। ফলে দ্রুতভাবে ঘটনাধারা এগিয়ে চলছে। আর একটা হচ্ছে যে তিনি ওই যে স্টিল এবং ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের যে শুল্ক আরোপ করছেন, এই ক্ষেত্রে মেক্সিকো এবং কানাডা দুটাই ক্ষতিগ্রস্ত হবে। বেশি ক্ষতিগ্রস্ত হবে কানাডা, বিশেষ করে মানে অ্যালুমিনিয়ামের কারণে, এই একটা। তাছাড়া যুক্তরাষ্ট্র অনেক মিত্র রাষ্ট্র, জাপান ক্ষতিগ্রস্ত হবে, দক্ষিণ কোরিয়া ক্ষতিগ্রস্ত হবে, মানে খালি চীন ক্ষতিগ্রস্ত হবে না। চীনের উপর তো তিনি ট্যাক্স করেছেন, স্টিলের কারণে অ্যালুমিনিয়ামের কারণেও তারা অতিরিক্ত ক্ষতির শিকার হবে। ইউরোপের কোন কোন দেশ হয়তো সামান্যতম, কিন্তু সবচেয়ে বেশি সম্ভবত ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো এবং কানাডার বাইরে জাপান এবং 1 নম্বর সাউথ কোরিয়া, 2 নম্বর জাপান। ফলে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোই প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা একই সঙ্গে গাজার ইস্যুতেও কিন্তু তারা সবাই আপত্তি জানাচ্ছে।
শুধুমাত্র আরব দেশগুলো আপত্তি না। জানাচ্ছে, হ্যাঁ জানাচ্ছে, কিন্তু কেউ যুক্তরাষ্ট্রের মানে এই আপত্তি জানাবে, মোরাল বলবে যে এটা ইমোরাল, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি বলবে, কিন্তু এর বাইরে তারা কিছু করবে আমার মনে হচ্ছে অ্যাক্টিভ কোনো রোল প্লে হয়তো করবে না তারা। সেক্ষেত্রে এখন যখন হামাস জিম্মি ফিরে দিতে অস্বীকৃতি জানাচ্ছে শনিবারের বিষয়টা, আপনার কাছে কি মনে হয় সামনে আসলে কি অপেক্ষা করছে, অর্থাৎ ও আচ্ছা, খারাপের সেইটা- সবশেষ? জি, হ্যাঁ সেটা কিন্তু ট্রাম্প সাহেব বলে দিয়েছেন। তিনি বলেছেন এই শনিবার দিন জিম্মি যেটা, আর ওদের শনিবারে 3 জনকে রিলিজ করার কথা, Right. কিন্তু তিনি বলছেন শনিবারের মধ্যে দুইটা সম্ভবত অপরাহ্নের ভিতরে সমস্ত জিম্মিদেরকে যদি হামাস ছেড়ে না দেয় তাহলে তিনি সেটাকে নরক করে ফেলবেন। এর আগেও একবার নরক করার কথা তিনি বলেছিলেন, কিন্তু এখন বলেছেন এই শনিবারে যদি না হয়। প্লাস তিনি ওই নেতানিয়াহুকে বা ওই ইসরায়েলকে বলেছেন তারা মানে তারা ওই যুক্তরাষ্ট্র করবে না, ওদেরকে দায়িত্ব দেবেন ওইটাকে দোজক করে দেওয়ার জন্য। ফলে আমার ধারণা মানে কোঅর্ডিনেশনের মাধ্যমে ওইটা ওই দিকে যাচ্ছে যে ইসরায়েল ভয়ঙ্কর ভাবে ওখানে একেবারে ধুলায় মিশিয়ে দেয়। ধুলাও নাই, কিন্তু যেটুকু আছে, বিশেষ করে 2.2 মিলিয়নের মধ্যে এখন প্রায় 19 লক্ষ লোক জীবিত আছে, জি। আর অনেকে চলে গেছে ইত্যাদি ইত্যাদি মিলে এই 19 লাখ লোকের বাকিগুলাকে ওই অন্যত্র স্থানান্তর করার আগে আরো কত লক্ষ ওখানে মারা পড়ে এইবারের নতুন আক্রমণে, সেটা এখন দেখার বিষয়। অর্থাৎ নতুন করে একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে আগামী শনিবার যখন জিম্মি ফেরত যদি না হয় তখন আবারও সেই যুদ্ধবিরতি বানচাল হবে, এবং দ্বিতীয় দফার তো প্রশ্নই আসে না। কিন্তু সামনে- ওই জিম্মি ফেরত দিলেও ওই দোজক নাজিল যার সময়ের ব্যাপার মাত্র, ওই দিকে এগিয়ে যাচ্ছে। জি। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবটি দিয়েছিলেন নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলন, তখন অনেক রিপাবলিকানরা অবাক হয়েছিলেন। মার্কো রুবিও থেকে শুরু করে অনেকে বলছিলেন প্রথমবার তিনি এটি শুনেছেন। প্রজেক্ট 2025 ও খুব যে এই বিষয় নিয়ে বিস্তারিত ছিল তা নয়, অর্থাৎ রিপাবলিকানদের অনেকের কাছেও বিষয়টা অস্পষ্ট। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে চাইলে তো হবে না, অর্থাৎ একটা দেশকে যদি নিজস্ব আরেকটা দেশের ভূখণ্ডে গিয়ে আপনি স্থাপনা তৈরি করতে চান, ডেভেলপ করতে চান, উন্নতি করতে চান, দখলে নিতে চান, নিশ্চয়ই আপনাকে কংগ্রেস, সেনেট, নানা পর্যায়গুলো পার হয়ে কাজটা করতে হবে। আপনার কাছে কি মনে হয় এই ব্যক্তিগত চাওয়াটা শেষ পর্যন্ত আমেরিকার চাওয়ায় পরিণত হবে কিনা? যেহেতু এখানে ইসরায়েলের লবিটা খুবই শক্তিশালী, তারা চাইলে অনেক কিছু করে নিতে পারে। ধন্যবাদ। আসলে দেখুন যে এখানে তো ইসরায়েল আসলে যুদ্ধ করুক বা যাই করুক কিছু না, মেইন হচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল যদি এককভাবে হতো, যে মিডল ইস্টের যে কান্ট্রিজ গুলো আছে বা ইনক্লুডিং ইজিপ্ট, এখানে কিন্তু সমীকরণ অন্যরকম হতো। কারণ জানা যে ইটস নট ইসরায়েল, ইটস আমেরিকা বিহাইন্ড ইট লাইক 110%। তো স্বাভাবিকভাবে তো মিডল ইস্টের কান্ট্রি গুলো এগুলো স্বাভাবিক। আর যেটা আসলে দেখুন এটা নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে এবং নাটকীয়ভাবে এটা সমালোচনা হচ্ছে। কারণ নেতানিয়াহু আসার পরেই কিন্তু এটা সম্পূর্ণ, যে বললো না সে ব্যতিক্রমধর্মী প্রেসিডেন্ট, এই কারণেই বলছে, কারণ উই বিলং টু দ্য সেম এজেন্ডা, এই ধরনের আর কি, যেটা অন্য আমেরিকা অন্য প্রেসিডেন্ট ওইটা বলার কোনো সময় চিন্তাও করেন নাই। তো দেখুন এদেশটাকে বলা হয়, এগেইন আমি বলছি, মানবাধিকারের দেশ, এদেশকে বলা হয় ডেমোক্রেসির দেশ। হাউ ডিয়ার উই আর টু সে দ্যাট এই জায়গাটা হচ্ছে 2.2 মিলিয়ন, গাজা জায়গাটা হচ্ছে তাদের এই প্যালেস্টাইনিয়ান, তাদেরকে বলা হচ্ছে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। ও এম আই, আন্তর্জাতিক আইন কোথায়, জাতিসংঘ কোথায়, এগুলো কে কাকে বলছে? এরকম বললে তো স্বেচ্ছাচারী জাতিসংঘ যেখানে ছিল, অর্থাৎ গাজায় যখন আক্রমণ হয়েছে জাতিসংঘ তখন যেখানে ছিল, সামনের দিনও সেখানেই থাকবে। তাদের আক্রমণ করেছে। এখন দেখুন কিভাবে বলে, এবং জর্ডান এবং ইজিপ্ট, এই দুটো কান্ট্রি তো আপনি জানেন যে কয়েকটা যুদ্ধ হয়েছে, সেখানে তো ইসরায়েল কি বলে ইজিপ্ট তো ভালো ভূমিকা নিয়েছিল বিভিন্ন সময় 1967-এ। তো এরা দুইজনে চুপ হয়ে গেছে, কারণ দুইটাই পয়সা পায়, এদের উপর ডিপেন্ডেন্ট সম্পূর্ণ আর কি। শুধু নট অনলি মানি, মিলিটারিলি অলসো দে আর প্রোটেক্টেড বাই ইউনাইটেড স্টেটস। এগুলোর আসলে কোনো নেগোসিয়েশন, আর যেটা মাহমুদুল্লাহ ভাই যেটা বলতেছিলেন যে আসলে এদের বলবে, ওইটা শুধু বলেই ওই পর্যন্তই শেষ। শুধু তারা না, থিঙ্ক অ্যাবাউট চায়না, থিঙ্ক অ্যাবাউট রাশিয়া, সবসময় বলে আমরা তোমাদের সাথে আছি, ইরানকেও বলে এখন তোমাদের সাথে আছি। এট দ্য এন্ড অফ দ্য ডে কতটুকু থাকে সেটা আমরা খুব ভালোভাবেই জানি। ইটস বিকজ who those people are, it's because who are the Muslim community. At the end of the day, nobody actually stand by Muslim.
সো এটা কোনো ইয়ে নাই। তো এখন যেটা আপনার প্রশ্ন হচ্ছে যে এটা কি সে করতে পারবে? হ্যাঁ, ন্যান্সি পেলোসি কিন্তু 3টি কথা বলেছেন ওই দিন, যে হোয়াট ডেমোক্রেটিক পার্টি নিড টু ডু। ডেমোক্রেটিক পার্টি পুরো বলতে গেলে লিডার নাই, যে মানে লিড দেবে আর কি। ওই সাবসুমারকে দিয়ে কোনো কিছু হবে না। এগুলো আসলে সবগুলো কিন্তু ভেস্টেড এজেন্ডার লোক, ইন্টারেস্টেড লোক। তো এখানে সে 3টা কথা বলেছেন, যে উই নিড টু লিটিগেট, উই নিড টু লেজিসলেট, উই নিড টু কমিউনিকেট। অর্থাৎ যতদিন আইনের মাধ্যমে দেশে যেহেতু ডিউ প্রসেস আছে, আপনিও যেটা বললেন যেটাকে এতই সহজ একজনে করে ফেলবে, হ্যাঁ, এক্সিকিউটিভ অর্ডারের কথা তো আপনি দেখুন, মাইক পেন্স যাকে অনেকটা বলতে গেলে তো স্ল্যাম করেছেন, সে তারপর বলছে তারা অনেকে, তো কথাটা ঠিক, কিন্তু আমি অতটুকু ডিটেল দেখি নাই আর কি, যে এক্সিকিউটিভ অর্ডার এগেইনস্টে কোর্টে কিছু করতে পারে না। কিন্তু অন্যান্য গুলো আপনি যথার্থই বলেছেন, যেগুলো অথরাইজেশন লাগবে, তাই না, এগুলো অ্যাপ্রুভাল ছাড়া পারবে না। সময় কি চলতে হবে, এইটাই তো করে বিরোধী দলরা, কিন্তু ফিলিবাস্টার করে বা যেভাবে ধরে রাখার চেষ্টা করে। শুধু ফিলিবাস্টার আমি বলবো না, ইন গুড সেন্স তারা করে আর কি। আর ব্যাড সেন্সও কিন্তু ফিলিবাস্টার করে, ওটাকে মানে ইয়ে করতে কন্টিনিউ করতে থাকে, এদিকে মানুষ মরে যাচ্ছে, দে ডোন্ট কেয়ার। তো এখন ওয়েস্ট ব্যাংক আসলে কিন্তু ইজ নট গোয়িং টু বি এক্সক্লুডেড। মাহমুদুল্লাহ ভাই সুন্দরভাবেই বলেছেন, এটা নট অবলম্বন কাজ, ওই যে আপনার রিভার টু সি, দ্যাট ইজ ফর দ্য প্ল্যান। এবং কোনো প্রেসিডেন্ট এইভাবে কিন্তু সাপোর্ট করে নাই, যেটা হচ্ছে উনি করছেন বা করবেন না আর কি। এবং তার জামা এই যে কথাগুলো বলছে, এগুলো তো সমীকরণে সবগুলো মিলে যাচ্ছে। আপনি যদি ইফ ইউ আর এ কনসাস সিটিজেন, if you pay attention to the world affairs, this is what the reality now. তো কতটুকু ধরে রাখতে পারবে আমি জানি না, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সে চেষ্টা করবে, কারণ সবচেয়ে বড় কথা তার বেস তো আছে। তার তো লোকজন কিন্তু আনকন্ডিশনালি, অন্যান্য পার্টির সময় আমরা দেখেছি তাদের যে অন্যান্য ক্যাবিনেটে থাকে বা যারা থাকে, যে অ্যাটলিস্ট কিন্তু বলে রিজন গুলা দেখায়, কিন্তু এখানে তো আমি এরকম দেখি না। লয়ালটি, কারণ লয়ালটি হচ্ছে মেইন জিনিস। সুতরাং এই লয়ালটি যে জানে তোরা না দেখালে থাকতে পারবেন। So they will not going to say anything. So they will go by, all these things, and they will find out, how to, the bend the system or how to overcome. They will bring all those kinds of things. ওই ধরনের বহু লোক আছে কিন্তু আপনার সাপোর্ট করার জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কা আছে আগামী শনিবারটা নিয়ে, যে আগামী শনিবারে এই যে এটা নরকে পরিণত করবে, এটা আসলে কিন্তু আমরা আসলে তো তাই হয়েছে। কত নরকের থেকেও খারাপ মানে কি আছে, একটু আগে যে মাহমুদুল্লাহ ভাই আপনি বললেন যে ধুলাবালিও তো নেই। আপনি এখানে কিন্তু না ফেরানোর কথা আমি বলি কতগুলো কারণ আছে। নাম্বার 1 কারণটা হচ্ছে স্ট্র্যাটেজিকটা কি, ওই গাজাতে কিন্তু আপনার এতদিন যে লাস্ট করার ইয়াটা ছিল, ইসরায়েল কিন্তু সহজে কিন্তু ওখানে ইন্টারভেন করতে পারেন আন্ডার দ্য গ্রাউন্ড, কিন্তু তারা কিন্তু ফোর্টের মতো করে ফেলছিল হোল সিটি। সো দে আর স্টিল অ্যাফ্রেড দ্যাট ইফ দিস পিপল গো রিটার্ন অ্যাগেইন দে আর গোয়িং টু স্টার্ট অল দোজ থিংস। তো এটা কিন্তু ভবিষ্যৎ চিন্তা করি তারা বলছে, ওই রিয়েল এস্টেট ইন্টারেস্ট তো আছেই আর কি আপনার। আর ওদেরকে কোথায় আপনার যেটা বলছে যে নেগেভ বা ডিজার্ট, বা তারপর আপনার জর্ডানের কিছু জায়গা, মাউন্ট সাইনাই, এগুলোর কথা বলছে। গ্রিনল্যান্ড আমার মনে হয় না এগুলাতে আর কি। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরবো আমরা শিগগিরই। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, সাথে আছে আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং নিউ জার্সি মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই এই কারণে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে অস্থিরতা চলছে তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে বই মেলাতেও হামলা হয়েছে আমরা দেখলাম, এবং এটি নিয়ে প্রধান উপদেষ্টা বিবৃতি দিচ্ছেন যে যারা এই ধরনের কাজ করছেন তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে আমরা মবের একটা বিশাল দেখেছি সংস্কৃতি বাংলাদেশে, যখনই যেটা হচ্ছিল মব হচ্ছিল, অবশেষে কথা বলেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বলা হচ্ছে নেপথ্য নায়ক এবং তিনি উপদেষ্টা দায়িত্ব আছেন মাহফুজ আলম। তিনি কথা বলছেন যে যারা মব তৈরি করবে তাদের কাজ ছাড় দেওয়া হবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি তার ফেসবুক থেকে বলছেন। কতটা আশাবাদী হতে পারছেন সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, মবটা বন্ধ দেরিতে হলেও করতে যাচ্ছেন কিনা তারা? কোন কোন ক্ষেত্রে মাহফুজ যেটা বলেছেন, তারা মানে তাদের কর্তৃত্ব ঠিক রাখার জন্য তারা নাগরিক কমিটি নামে তো ওই ছাত্ররা, ওই যারা ক্ষমতা নিয়েছে তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে। ফলে তারা তাদের নিজেদের স্বার্থে নিজেদের ইমেজ ঠিক রাখার জন্য, এবং দেশে যে তাদের ইমেজ সংকট দেখা দিয়েছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সর্বত্র, অন্যান্য ক্ষেত্র ছাড়াও এই ক্ষেত্রের ব্যাপারে, এই আইন শৃঙ্খলার ব্যাপারে তাদের উপরে মানে
প্রচন্ড চাপ আসছে, নিন্দা আসছে, বিদেশ থেকে সমালোচনা হচ্ছে, পশ্চিমা মিত্ররা কিছুটা সমালোচনা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন করছে, ফলে তারা এদিকে নজর দিয়েছে। মাহফুজের বক্তব্যের মধ্যে একটা চমৎকার কথা আছে, তৌহিদি জনতা, এটা ধর্মীয় টার্ম। তার মানে হচ্ছে, মানে এটা একটা ধর্মীয় বিপ্লব সংগঠিত হয়েছে। জামাত ইসলাম তো ইসলামী দল, মানে রাষ্ট্রের বিভিন্ন এলাকায় নিজেদের লোকজন বসিয়ে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে, একাডেমিয়াতে, সর্বত্র বসিয়ে দিয়েছে। সেই জন্য বিএনপি আগে থেকে আতঙ্কিত। তো এখন আপনার তৌহিদি জনতা, তার মানে হচ্ছে এটা কি, এই বিএনপি যদি আগামী নির্বাচনে মেজরিটি পেয়ে ক্ষমতায় যায়, ও তাদেরকে জামাতের এই তৌহিদি জনতার বিভিন্ন জায়গায় তারা যে দখল কায়েম করেছে এটার উপরে নির্ভর করতে হবে। ফলে পর্দার অন্তরাল দিয়ে যে একটা বিপ্লব ঘটে গেছে, এটা কোনো সেকুলার বা আধা সেকুলার বা বিএনপি টাইপের মানে রাষ্ট্রের মতো আর নেই, এটা মানে ইসলামী রাষ্ট্রের দিকে চলে গেছে। তো এখন সেই দিকে মাহফুজ সেটা ইঙ্গিত করেছেন এবং প্ল্যানও সেভাবে চলছে। ভবিষ্যতে তারা কতটা কি করতে পারে জানি না। বইমেলায় যে আক্রমণটা হয়েছে, এইটা সর্বশেষ একটা ঘটনা। এর একদিন আগে মির্জা ফখরুল বিএনপি নেতা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তারা তিনজন গিয়েছেন, 3 সদস্য, তারা এই মব রুল ইত্যাদির ব্যাপারে তারাও সমালোচনা করেছেন, আতঙ্ক প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন একটা। আর এই যে মবের মাধ্যমে তাদের অনেকগুলো কাজ হাসিল হয়ে গেছে। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত স্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছে। আওয়ামী লীগের উপরে আক্রমণ, সেটা অন্য জিনিস, সেটা আরেক ব্যাপার। কিন্তু মুক্তিযুদ্ধের চিহ্ন মাত্র কোথাও আর অবশ্য রাখা হয়নি, সেটা আর 71-এর চিহ্ন ইত্যাদি তারা অবশ্য রাখার চেষ্টা করেনি। 71-কে মুছে দিয়ে 71 বিরোধী একটা, 71-এ যে পরাজিত যারা ছিল তারা ক্ষমতায় আসীন হয়ে গেছে, এইটা মোটামুটি তারা নিশ্চিত হওয়ার পরে এখন মবকে কন্ট্রোল করার দিকে তারা কথা বলছে। দেখা যাক কতটা কি হয়। মানে তারা যদি সত্যি সত্যি চায় তারা করতে পারবে বলে আমার ধারণা। অর্থাৎ দেরিতে হলো যদি তারা বন্ধ করে, তবে সেটারও হয়তো আগামী দিনগুলো কিছু সুফল অপেক্ষা করতে পারে। পলিটিক্যাল এজেন্ডাটা যেহেতু অনেকটা কনসলিডেটেড হয়ে গেছে, এখন সামাজিক দিকটার দিকে তারা একটু নজর দেবে সম্ভবত, নিজেদের ইমেজের কারণে। নাগরিক কমিটির নামে যে, মানে জামাতের বি টিম নামে তারা আরেকটা যে দল করছে নাগরিক কমিটি ছাত্রদের, সেইটার সুনামের জন্য সেটা করছে। কিন্তু ফার্স্ট কথা যেটা বারবার আমি উল্লেখ করব, তারা 71 বিরোধী একটা বিপ্লব সফল হয়েছে এবং 71-এর সমস্ত স্থাপনা সবকিছু তারা অলরেডি ধ্বংস করে দিয়েছে। ঠিক। প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে জানবো সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে যখন দেখা করেছেন, তিনি বলেছেন যে এই সাম্প্রতিক ঘটনাগুলো দায় সরকার এড়াতে পারে না। তিনি স্পষ্ট করেছেন, বিএনপির অবস্থানটাও স্পষ্ট হচ্ছে দিনে দিনে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারেও তারা অনেক বক্তব্য রাখছেন নানা সময়। কিন্তু মূল যে বিষয়টি সেটি হলো যে সামনের দিনগুলোতে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এবং নাহিদ ইসলাম সম্ভবত সেটার দায়িত্বে নিচ্ছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে। এইটা মানে আমরা তো 5ই আগস্টের পরে এক বাংলাদেশ থেকে ছিলাম, অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ এক হয়ে গিয়েছিল, এরকম একটি দেখেছি। এখন আবার যখন স্বার্থের কথা, লাভের কথা আসলো, তখন তাদের মধ্যেই নানা দ্বিধা বিভক্তি। সেটি যে বাংলাদেশকে মুক্ত করার কথা বলা হচ্ছিল, শেষ পর্যন্ত মুক্তের দিকে যাবে নাকি আসলে স্বার্থের কারণে আবার তারাই নিজেদের মধ্যে এখন সংঘর্ষে জড়িয়ে পড়বে? দেখুন, আসলে মাহফুজ আলমের কথাটা বড় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তৌহিদের জনতার সংগ্রাম। আমি ওইটাই বলি না, আমি মনে করি এটা হচ্ছে আম জনতা, সাধারণ মানুষের যেটা সংগ্রাম। এটা কিন্তু স্টুডেন্ট দিয়ে শুরু হলেও, এবং আমি গত 4 সপ্তাহ ডিসেম্বর জানুয়ারিতে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া আমার 7টা কনফারেন্সে গিয়েছিলাম। তো আমি যতটুকু বুঝেছি, ওখানে গিয়ে মানুষের সাথে কথা বলে একেবারে গ্রাম থেকে আরম্ভ করে আমার যাওয়ার সুযোগ হয়েছে, যে আসলে এখানে অন্য কোনো দল, বিশেষ করে আমরা দুটো দলকে দেখেছি যেটা অলরেডি উৎখাত হয়েছে বা এর আগেও যে ছিল, মানুষ কিন্তু অনেকটা কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলছেন। এখন ভ্যাকুয়ামের মধ্যে বিএনপির লোকজন আপনার কবিয়া করছেন, আর এদিকে
বাংলাদেশের মানুষ কিন্তু আবার ধর্ম নিয়েও কিন্তু যথেষ্ট, আমি বলবো যে বিবেকবান এবং যথেষ্ট চিন্তা করে, ধর্মপ্রাণ মানুষ। ধর্মান্ধ নয়, ধর্মপ্রাণ, ধর্মান্ধ কিন্তু মানুষ ধর্মান্ধ নয়। নয়। বাংলাদেশের মানুষকে আপনি ধর্মান্ধ বলতে পারবেন না, এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর কি। আপনার তো এখানে বাংলাদেশ কিন্তু এটা, ইভেন যারা মুসলমান তারাও কিন্তু সবচেয়ে বেশি চিন্তা করে যে মাইনরিটির অবস্থানটা। আপনি দেখুন কোনো এই ধরনের কিন্তু ইয়ে পাবেন না। পলিটিক্যালি যারা মোটিভেটেড, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার, তারাই কিন্তু এই মাইনরিটি অ্যাটাক গুলো করছে। আপনি ধর্মীয় যদি দেখেন যে আপনি এইভাবে, আমি ইন্ডিয়াতে গিয়েও জিজ্ঞাসা করলাম মানুষকে, নেক্সট সলিউশন কি, নেক্সট কে আসবে, বলছে মোদি। কারণ ওরা কোনো ধরনের করাপশন করছে না, তাদের এক কথা। আমি এটাকে ইয়ে করছি না আর কি তাদের। এখন আপনি দেখুন যে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বললেন, বা আরো বড় বড় নেতা আছেন যে আমরা জানি যে পার্টিগুলোতে, কেন তারা যে রাজনীতিবিদদের যে ইন্টেলেকচুয়াল এবিলিটি বা ইনফ্লুয়েন্সটা, সেটা কেন কাল্টিভেট করে না? কেন তারা যে এইরকম অন্ধভাবে যে আপনার যে ব্যক্তি পূজা, পরিবার পূজা এগুলা করেন? জি। তো এখন আমার মনে হয় সলিউশন হচ্ছে আপনি যেটা বললেন যে ওইটাই, যে নতুন রাজনৈতিক দল, এবং আপনি দেখবেন ঢালাও ভাবে মানুষ কিন্তু যাবে। কারণ মানুষের, আমি যেটা বুঝলাম আর কি, যে মানুষ অনেকটা দিশেহারা, যে নো কনফিডেন্স, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ। আর আমি যেটা বলবো যে এই বিশৃঙ্খলা যেগুলো করছে আওয়ামী লীগের উপর করুক, যার উপরেই করুক না কেন, যে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে দেশকে দাঁড়ানো, আমি বোধহয় লাস্ট পার্সন এটাই করবো। আমরা কিন্তু অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করছি বাংলাদেশের, এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলা মানেই কিন্তু এটা আমার কাছে ভীষণ আপত্তিকর মনে হয়। আমার মনে হয় দেশটাকে বোধহয় এগিয়ে নিতে হলে নতুন নেতৃত্বে, নতুন রাজনৈতিক শক্তির এখানে দরকার, এবং নতুন নেতৃত্বের দরকার। কারণ মেইনলি হচ্ছে যে আমরা অন্ধ বিরোধী দল বলেন, বা যে বড় বড় দুইটা পার্টি, যে একটা অনেকটা পূজার মতো করা শুরু করছে, এইটা দিয়ে আমার মনে হচ্ছে না কিছু হবে। আমি জানি তারা কিন্তু ঘুরে ফিরে আসতে চাচ্ছে যে বিএনপি, কিন্তু তাদেরকে নতুন দলকে আসলে প্রমাণ করতে হবে, অনেক কিছু চ্যালেঞ্জ তাদের সামনে আছে। নেতৃত্বের বেকুয়াম তৃতীয়তা যে আসবে জি। সেখানে স্ট্রংলি দাঁড়িয়ে। আর আমি যেটা বলবো বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই বিশৃঙ্খলা যাতে আশ্রয় না দেয়। বিশৃঙ্খলা যেই করুক না কেন, যেমন মাহবুব আলম বলছে মবের বিরুদ্ধে গিয়ে, এটা কিন্তু যথার্থ দমন করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাদের দুজনকে। আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। আমরা নতুন দল সম্পর্কে সামনের দিনগুলোতে তাদের কার্যক্রম বিশ্লেষণ করার সুযোগ আমাদের তৈরি হবে। নিঃসন্দেহে তারা যখন একটি কাঠামোর মধ্যে চলে আসবে, তখন আমরা বিশ্লেষণ করব তারা কেমন করছে, কি তাদের সামনে চ্যালেঞ্জ, কিংবা তাদের ইতিবাচক নেতিবাচক দিকগুলো আমরা কথা বলবো। আজকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।